সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সিরাজুল আলম খান, সিরাজ ভাই, তার উপরে একটি ফাউন্ডেশন, একটা সংগঠন তৈরি করা হয়েছে। আবু সাইদ খান সাহেব হচ্ছে তার সভাপতি, অন্যান্য সদস্য আছে। আজকে তার উদ্যোগে আমরা মিলিত হয়েছি ওনার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণ করার জন্য। আবু সাইদ খানের সভাপতিত্বে আমরা এসেছি, এখানে নেতৃবৃন্দ আছে, সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে তারা কষ্ট করে এসেছেন এবং সিরাজ ভাইকে সম্মান জানাতে এসেছেন। সেই জন্য আমার তরফ থেকে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি আমাদের 60-এর দশকের আমাদের আন্দোলনের নেতা ছিলেন ডক্টর মাহবুবুল্লাহ ভাই। আমাদের ডক্টর এখন হয়েছেন মাহবুবুল্লাহ ভাই বলতে হয়। মাহবুবুল্লাহ ভাইয়ের কথাটা দিয়ে শুরু করি। উনি বলেছেন ইতিহাস নির্মাতাদের অন্যতম নির্মাতা হচ্ছে সিরাজুল আলম খান। আমি তার সঙ্গে সহমত পোষণ করে বলছি যে ইতিহাস নির্মাতাদের অন্যতম নির্মাতা হচ্ছেন সিরাজুল আলম খান। তাই আমি প্রিয় বন্ধুরা, আজকে ঘটনাচক্রের 7 তারিখে ওনার আলোচনা হচ্ছে, যদিও 9 তারিখে উনি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন। 7ই জুন আজকে ওনার মৃত্যু দিবস আলোচনা হচ্ছে। এটা সিরাজুল আলম খানের রাজনৈতিক জীবন এবং উত্থানের সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে জড়িত। 7ই জুনের এই তারিখে 6 দফা কে কেন্দ্র করে সারা বাংলাদেশ রক্তাক্ত হয়েছিল। শ্রমিক নেতা মনু মিয়া শহীদ হয়েছিলেন, অনেক শ্রমিক কর্মচারীরা শহীদ প্রাণ হারিয়েছিলেন এবং সেই হিসাবে 7 তারিখ 6 দফা দিবস। বঙ্গবন্ধু কারাগারে ছিলেন, সুতরাং বঙ্গবন্ধুর প্রদত্ত 6 দফা কে সারা বাংলাদেশে জনপ্রিয় করতে, গ্রহণযোগ্য করতে যে হরতাল ডাকা হয়েছিল, সেই হরতালে জনগণ যে সমর্থন দিয়েছিল, সেই সমর্থন করতে যে তৎকালীন পাকিস্তান সরকারের পেটোয়া বাহিনী বা সশস্ত্র বাহিনী যে আক্রমণ পরিচালনা করে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল। এবং সেই 7 তারিখে আমি যতটুকু ইতিহাসে পড়েছি, সিরাজুল আলম খান আদমজির শ্রমিকদের নিয়ে উনি ঢাকা শহরে মিছিল করতে করতে প্রবেশ করেন, চেষ্টা করেন। সেই ইতিহাস আমি যাব না। সুতরাং 6 দফা দিবসে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে সঙ্গে সিরাজুল আলম খানকে শ্রদ্ধা জানাতে হবে, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হবে। বঙ্গবন্ধু এবং সিরাজুল আলম খান 7-এর দশকে এক আত্মা দুই দেহ। আপনাদের মত ভিন্ন হতে পারে, সুতরাং আজকে 7ই জুন যখন স্মরণ করছি, তাহলে 6 দফাকে স্মরণ করতে হবে, বঙ্গবন্ধুকে স্মরণ করতে হবে। আরেকটা কারণে প্রাসঙ্গিক, যে কারণে সিরাজুল আলম খানের ভূমিকা কিংবদন্তি তুল্য, সেই 6 দফাকে কেন্দ্র করে তার বেশ কয়েক বছর পরে 70 সালের 7ই জুনে বাংলাদেশে একটি জয় বাংলা বাহিনীর নামে সামরিক বাহিনী সামরিক কায়দায় কুচকাওয়াজ করে পল্টনে বঙ্গবন্ধুকে অভিবাদন দেন। উনি অভিবাদন গ্রহণ করেন। সেই জয় বাংলা বাহিনী, যে বাহিনীর পতাকা তৈরি করা হয়েছিল, সেই পতাকা বঙ্গবন্ধুর হাতে প্রথম তুলে দেওয়া হয় এবং উনি জনসমক্ষে প্রকাশ করেন। তারপরে এটা আবার লিখে দেওয়া হয়। যেই পতাকা জয় বাংলা বাহিনীর পতাকা ছিল, ঘটনাচক্রে 71 সালের 2রা মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা সমরঞ্জ রব ভাই উনি এটা উত্তোলন করেন। এই জয় বাংলা বাহিনীর পতাকা নির্মাণে কাজী আরিফ আহমেদ, সিরাজুল আলম খানের ঘনিষ্ঠ সহযোগী, এবং আসম আব্দুর রব এবং মার্শাল মনি, মনিরুল ইসলাম ও শাহজাহান সিরাজ, এই 4 জনা এই পতাকা সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন
এবং পরে সিরাজুর রহমান খানের অনুমতি সাপেক্ষে এটা চূড়ান্ত হয়। সুতরাং আজকে যখন সিরাজ ভাই মৃত্যু দিবস আলোচনা করছি আমি, সুতরাং যে পতাকা নিয়ে আজকে আমরা সম্মান দেখাই, সেই পতাকার জন্মের সঙ্গে সিরাজুর রহমান খান ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আজকে তার এই আলোচনা সভায় আমি এটা আবার উল্লেখ করলাম নতুনদের জন্য, পুরোনাদের জন্য। আমার প্রিয় বন্ধুরা, আমার সিরাজুর রহমান খান এর সঙ্গে আমার দেখা 69 সালে গণঅভ্যুত্থানের শুরুর দিকে। আমি বুয়েটের ছাত্র ছিলাম, শরীফুল আম্বিয়া সাহেব এখানে আমাদের জাতীয় নেতা আছেন, আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, এক রুমে থাকতাম। উনি ছাত্রলীগের বড় নেতা ছিলেন, আমি কর্মী ছিলাম, এবং ছাত্রলীগের বুয়েট থেকে যে মিছিল হতো সেই মিছিলে অংশগ্রহণ শুরু করেছিলাম আমি। আমার যতদূর মনে পড়ে, আমি বুয়েটের কাছে পলাশির কাছে বেবি আইসক্রিমের মোড় থেকে নিউ মার্কেটের রাস্তায় ছাত্রদের মিছিল হচ্ছে সকালের দিকে, এবং ইপিআর পাকিস্তানি ইপিআর বাহিনীর সঙ্গে সংঘর্ষ হচ্ছে। আমার যতদূর মনে পড়ে, বুয়েটের প্রথম বর্ষের ছাত্র আসাদুল্লাহ একটা পর্যায়ে গুলিবিদ্ধ হয়, গুলিবর্ষণ হয়। সেইখানে বেবি আইসক্রিমের মোড়ে যে সিমেন্টের পাইপ খনন কাজ চলছিল, সেই পাইপের ওখানে একজন মানুষ পায়জামা পাঞ্জাবি পরা, চুল দাড়িয়ালা, উনি সবাইকে সংঘবদ্ধ করার চেষ্টা করছেন এবং লড়াই চালিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। আমার মনে নাই আম্বিয়া সাহেব আমার পাশে ছিলেন কিনা, আমি জিজ্ঞেস করলাম লোকটাকে পাগল নাকি, এইভাবে বলেছি আমি, কারণ আমার সঙ্গে পরিচয় ছিল না। কারণ ইপিআর হাঁটু বেড়ে বসেছে, যে তখনকার নিয়ম ছিল হাঁটু বেড়ে বসবে, লাল পতাকা দেখাবে, যদি নিবৃত না হয় গুলি করে দিবে। মাহবুবুল্লাহ ভাই জানেন, লাল পতাকা মানে গুলি হবে আর কি। তার আগ পর্যন্ত মারামারি করি, অসুবিধা নাই, লাল পতাকা হলে সরে যেতে হবে। এরকম লাল পতাকার সম্ভাবনা দেখা দিচ্ছে, তাই বলছে এরকম সামনে যে লাফালাফি করছে, পাগল নাকি, মারা যাবে তো। যাই হোক, সেই তারপরে ওখানে আর কিছু হয়নি। পরে আমি ওনাদের কাছ থেকে শুনলাম ইনি সিরাজুর রহমান খান। ইনি বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, এবং উনি বিভিন্ন শ্রমিক সংগঠন করার চেষ্টা করছেন, আওয়ামী লীগের কর্মী। এই হচ্ছে সিরাজুর রহমান খান। পরে দু একদিন পরে আমার মনে হয় ওনার সঙ্গে সন্ধ্যার পরে পরিচিত হয়েছি। উনি সন্ধ্যার পরে অনেক রাতে নীলক্ষেতের আনোয়ারা রেস্টুরেন্টে খেতে আসতেন, সেখানে তার সঙ্গে অনেকে দেখা সাক্ষাৎ করতো, আমি ওখানে দেখা সাক্ষাৎ করেছি। সেই হিসেবে তার সঙ্গে পরিচয়, উঠা বসা ইত্যাদি। এই হচ্ছে তার সঙ্গে সাক্ষাৎ। পরে জানলাম যে এই সিরাজুর রহমান খানের একটা মিশন আছে। সেই মিশনটা কি, যে উনি 1962 সালের একটা যাত্রা করেছেন, যাকে বলা হয় স্বাধীন বাংলা বিপ্লবী বৈঠক। বহু পরে ইদানিং নিউক্লিয়াস বলা হয়, আমরা ওই সময় নিউক্লিয়াসের নাম শুনি না, উনিও বলেননি, এটাই সত্যি কথা। সুতরাং উনি একটা কোর্স তৈরি করেছেন, যে কোর্সে কাজী আরিফ আহমেদ আছেন, আব্দুর রাজ্জাক আছেন, সেই তিনজন মিলে একটা উনি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের সংগঠনের একটা মিশন নিয়ে এগোচ্ছেন। মিশন কি? স্বাধীনতা। অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই জাতীয়তাবাদী এই সংগঠনটার ভেতরে উনি ওনার এই মিশন নিয়ে কাজ শুরু করছেন। অনেকে অনেক রকম কথা বলেন, আমি মনে করি সিরাজ ভাই কে এইভাবে বিতর্কিত করা হয় যে উনি একমাত্র স্বাধীনতার স্বপ্ন দেখেছেন। এটা মাহবুবুল্লাহ ভাই আছেন বাংলাদেশে, ওই সময় অনেকজন অনেকভাবে কাজ করেছেন। বিশেষ করে যে বঙ্গবন্ধুর কথা বলছেন, সেই বঙ্গবন্ধু 61 সালে আপনার সিরাজুর রহমান খানের যে বই পেয়ারা সাহেব লিখেছেন, উনি লিখছেন ইপিএলএফ এর লিফলেট, মূল বিষয় ছিল ইস্ট পাকিস্তান লিবারেশন ফ্রন্ট, একটা
প্রচারপত্র ছাপানো হয়েছিল। বঙ্গবন্ধু নিজে লিখেছিলেন এবং বিলি করার চেষ্টা করতেন, এবং উনি এই লিফলেটটা নাম দিয়েছিলেন কি, ইপিএল, ইস্ট পাকিস্তান লিবারেশন ফ্রন্ট, দেশ স্বাধীন করার জন্য এটা ফ্রন্ট। এর মূল বিষয় ছিল, সিরাজ ভাই লিখতেছেন বয়ানে, মূল বিষয় ছিল পাকিস্তানের দুই অংশের অর্থনৈতিক বৈষম্যের চিত্র এবং এই সমস্যার একমাত্র সমাধান হিসেবে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার বিষয়টিকে তুলে ধরা। লিফলেটটি ছিল 1/16 ফর্মা, মানে 1/16 সাইজের, অর্থাৎ বইয়ের পাতার 1 পৃষ্ঠা আকারে। ভাষা ও বানানের অনেক ভুল ছিল। 61 সালে মাঝামাঝি লিফলেটটি বিলি করা হয়। আমি ঢাকা হলে মণি, মানে শেখ ফজলুল হক মণি জগন্নাথ কলেজে, ওএসএম হলে, রাজ্জাক এফএইচ হলে এই লিফলেট বিলি করি। আমাদের প্রত্যেককে 200 কপি করে লিফলেট দেওয়া হয়েছিল। কথাটা হচ্ছে 61 সালে উনি বঙ্গবন্ধুর প্রদত্ত স্বাধীন করার জন্য লিফলেট বিলি করছেন, কিন্তু 62 সালে নিউক্লিয়াসের যাত্রা। সুতরাং এরকম বিভ্রান্তিকর কথা বললে সিরাজুল আলম খান উঁচু হয় না, বরঞ্চ বিতর্কিত হন। উনি স্বাধীনতার স্বপ্ন দেখেছেন অনেকের মধ্যে, কিন্তু ওদের গুরুত্বটা হচ্ছে উনি একটা সংগঠন করার চেষ্টা করেছেন এটা বাস্তবায়ন করার জন্য। অনেকে স্বপ্ন দেখেছেন, এগোতে পারেনি। ওনার সৌভাগ্য, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং ছাত্রলীগের মতন একটি সংগঠন রেডিমেড পেয়েছেন, যে সংগঠনের ভিতরে কাজ করার সুযোগ পেয়েছেন। যাই হোক, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, তো সিরাজুল আলম খান বিরুদ্ধে অনেক অপপ্রচার আছে। কি অপপ্রচার? উনার বিরুদ্ধে অপপ্রচার আছে, উনি রহস্য পুরুষ বলেছেন কয়েকটা, উনি মঞ্চে উঠেন না, উনি লুকিয়ে থাকেন, উনি ভাষণ দেন না, উনি বক্তৃতা দেন না, উনি পদ পদবি দেন না। দেখেন, আমি যতদূর ওনাকে দেখেছি, উনি কোনো রহস্য পুরুষ না। উনি 62 সাল থেকে যে সংগঠন করেছেন সবকিছু প্রকাশ্যে করেছেন। উনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তারপরে উনি শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। উনি আওয়ামী লীগের যে কাউন্সিলর, তার কাউন্সিলর কার্ড দিতেন, উনি আওয়ামী লীগের সম্মানিত কাউন্সিলর ছিলেন, কাউন্সিলর কার্ডধারী সদস্য ছিলেন। উনি জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, জাতীয় কৃষি লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, আমাদের সকল সংগঠনের সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির সদস্য ছিলেন এবং প্রধান ছিলেন। সুতরাং উনি পদ পদবি নিতেন না, এই কথাটা সঠিক না। উনার প্রয়োজনে যে পদ দরকার সেই পদ উনি অলঙ্কৃত করেছেন। উনি ভাষণ দেন না, এই কথাটা ঠিক না। উনি 62 সাল থেকে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নেতা হিসেবে যখন যেখানে দরকার সেখানে মঞ্চে ভাষণ দিয়েছেন। উনি পরীক্ষার ভিতরে পরীক্ষার্থীকে এসে ভাষণ দিয়েছেন বটতলায়। সুতরাং উনি ভাষণ দিয়েছেন। 11ই জানুয়ারি 70 সালে যখন আওয়ামী লীগের বিশাল জনসভা হচ্ছে, বঙ্গবন্ধু কারাগার থেকে বেরিয়ে এসেছেন, যেখানে জয় বাংলা ধ্বনি উচ্চারিত হয়েছিল, সেইখানে মঞ্চে উনি সভা পরিচালনা করেছেন। উনি 30 জানুয়ারি 71 সালে অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর হাতে প্রকাশ্যে ভাষণ দিয়ে, স্লোগান দিয়ে, বক্তব্য দিয়ে অস্ত্র সমর্পণ করেছেন। সুতরাং এটা ঠিক না। উনি কেন্দ্রীয় কমিটিতে নিয়মিত অংশগ্রহণ করতেন, প্রয়োজনে বক্তব্য দিতেন, ব্যাখ্যা চাইতেন, পরামর্শ দিতেন। সুতরাং উনি কোনো রহস্যজনক পুরুষ ছিলেন না, উনি কোনো গোপন সংগঠক ছিলেন না। সংগঠন গোপনে করাইতেন, কিন্তু উনি কোনো গোপন ব্যক্তিত্ব না। উনি কারাগারে গিয়েছেন, মাঝে মাঝে উনি পালিয়ে থাকার চেষ্টা করেছেন, কিন্তু উনি প্রকাশ্য রাজনৈতিক নেতা এবং সংগঠক। সুতরাং এই যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো সঠিক কথা না, যে উনি রহস্য পুরুষ, উনি কাপালিক, উনাকে বোঝা যায় না, পরিষ্কার বোঝা যায় ওনাকে। উনি 60-এর দশকে স্বাধীনতার জন্য চেষ্টা করেছেন। উনি দেশের পরে, স্বাধীনতার পরে জাসদ করেছেন, লুকায় তো করেননি। 75 পরে অমুক করেছেন, অমুকটা অত তারিখ থেকে উনি পদত্যাগ করেছেন।
জাসদের ভাঙনের কারণে উনি পদত্যাগ করেছেন এই কথাটা ঠিক না। ৮০ সালের ৭ই নভেম্বরে বাসদ খালিকুজ্জামান সাহেবের নেতৃত্বে হয়েছে, ৮৩ সালের মার্চের শেষে উনি পদত্যাগ করেছেন ২.৫ বছর পরে। সুতরাং জাসদের ভাঙনের সঙ্গে ওনার পদত্যাগের কোনো সম্পর্ক নাই, উনি নিজের ইচ্ছায় পদত্যাগ করেছেন। আমি সেই আলোচনায় যাব না। আজকে যারা আপনারা এখানে আছেন, আমি আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করব। মুক্তিযুদ্ধের সিরাজুল হক খানের যে অপপ্রচার, এর ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধু সিরাজুল হক খানের সম্পর্ক নিয়ে একটা বিভ্রান্তি অপপ্রচার আছে, এখনো চলছে। এখানে আমি মনে করি এই অপপ্রচারটা, এই বিভ্রান্তিটা ওনার জন্য মঙ্গলজনক না, বঙ্গবন্ধুর জন্য মঙ্গলজনক না। যা হয়েছে সেটাই স্বীকার করে নেওয়া উচিত। আজকে সিরাজুল হক খান নাই, বঙ্গবন্ধু নাই, আপনারা বঙ্গবন্ধু তার জীবদ্দশায় উদার উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে সিরাজুল হক খান যা করেছেন সবকিছু অনুমোদন করেছেন। কখনো ব্যক্তিগতভাবে